আলোচনাটা শুরু করছি। আচ্ছা, সক্রেটিস বোঝাতে গেলে আমাকে একটা জিনিস বোঝাতে হবে যে সক্রেটিস এমনই একজন ব্যক্তি ছিলেন যিনি সোফিস যে সম্প্রদায় ছিল, মানে যেগুলো আমরা গতবার মানে আমরা আগে আলোচনা করে গেছি, অনেক আগে আলোচনা হয়ে গেছে, সেই সোফিস্ট সম্প্রদায়ের আহ, বিরুদ্ধে, না সোফিস্ট সম্প্রদায়ের বিরুদ্ধে গিয়ে উনি ওনার কথাটা বলছেন। ঠিক এই কারণে না আহ, মানে ওনাকে মরতে হয়েছিল। তো ওই ধরে রাখো যে 470 খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম হয়েছিল। ঠিক আছে, এথেন্সেই হয়েছিল। আমরা এথেন্স নগরী নিয়ে এবং গ্রিস এইগুলো আমরা জেনেছি এর আগে। তো এথেন্সেই তার জন্ম হয়েছিল। আহ, তিনি, ঠিক আছে, তিনি আহ, মানে তাকে বলা হচ্ছে যে তুমি এথেন্স নগরীর যে সকল ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে তুমি বিপথে পাঠাচ্ছ। ঠিক আছে, তাই জন্য তোমাকে মরতে হবে, মানে জোর জবরদস্তি। এর মানে আমি যতদূর বই পড়ে দেখেছি যে দুটো ভাগে এনার মৃত্যুর কথা বলা হয়েছে। একটা হচ্ছে যে তাকে হেমলক নামক কোনো একটি বিষ তাকে পান করতে হয়েছিল, মানে তাকে জোর করে করতে হয়ে করিয়েছিলেন আর কি, এবং তার মৃত্যু হয়েছিল। আরেকটা পাওয়া যায় যে তাকে এক জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। এই দুই ভাবে তাকে মারা হয়েছিল, এইটা পাওয়া যায়। এই দুটো তার মৃত্যুকে নিয়ে দুটো কথা পাওয়া যায়। ঠিক আছে, কেউ কেউ বলা হয় যে ওই হেমলক নামক বিষ পান করিয়ে দেওয়া হয়েছিল জোর করে, আর একজন বলে যে হচ্ছে তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আচ্ছা, এবার তোমাদেরকে একটা জিনিস আমি বোঝাবো। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে আগেও বলেছি যে সক্রেটিস তিনি কিন্তু দ্বান্দ্বিক পদ্ধতি বা ডায়ালেকটিক্যাল যে মেথড, এই মেথডে তিনি বিশ্বাস করছেন বা ডায়ালেকটিক্যাল পদ্ধতি তিনি গ্রহণ করছেন। সক্রেটিক আইরনি বলে একটা কথা আমরা দেখেছি যে আমাদের সিলেবাসে নেই, কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, সক্রেটিক আইরনি, তো আমি তোমাদের এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবো যে সক্রেটিক আইরনি জিনিসটা আসলে কি। ঠিক আছে, মানে এই জিনিসটা আসলে কি। দেখো, সক্রেটিক আইরনি হচ্ছে সেই রকমই একটা তত্ত্ব, যে তত্ত্বে খুব মানে মাথা ঠান্ডা করে বোঝো যে সক্রেটিস তিনি একজন ব্যক্তি এবং তার মধ্যে আত্ম অহংকার রয়েছে। আত্ম অহংকার, হয়তো আমার কথা হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু হ্যাঁ, তার মধ্যে এক প্রকার আত্ম অহংকার রয়েছে যে আমি সব জানি, আমি সব জানি, তুমি জানো না। এই যে একটা ব্যাপার দেখবে অনেকেই, মানে আজকাল এরকম দেখবে বেশ মঞ্চে উঠে এরকম অনেকেই বলে থাকেন যে আমি জানি সবকিছু। ঠিক আছে, আমি জানি, আমি করছি, আমার দ্বারা তোমরা পরিচালিত হচ্ছে, এই আমি ব্যাপারটা। ঠিক আছে, তো যাই হোক, এই যে আমি আমি আমিই জানি, আমার কাছে জ্ঞান আছে। তো জ্ঞান তাহলে কি করে আছে, সাধারণ মানুষ জিজ্ঞাসা করছে, আচ্ছা তাহলে কিভাবে জ্ঞান আছে, এটা একটুখানি বলুন। তখন উনি বলছেন, মানে সক্রেটিস বলছেন যে আহ, এই যে জ্ঞান, জ্ঞান আসলে কি, বা জ্ঞান সম্বন্ধীয় বিষয়বস্তু কি, তোমরা কি কেউ জানো? তোরা বলছে না, জানি না। এটা কি জ্ঞান? না, এটা নয়। আচ্ছা, ওইটা কি জ্ঞান? না, ওইটা নয়। সেটা নয়, তাহলে এটা নয়, ওটা নয়, সেটা নয়, এরকম করতে করতে একটা টাইমে উনি যে জায়গাটা এসে থামছেন, সেই রকম একটা জায়গা হচ্ছে সক্রেটিক আইরনি, মানে নিজের নিজের ক্ষেত্রে একটা মানে কি বলা যেতে পারে, মানে প্রাজ্ঞ বা হচ্ছে প্রজ্ঞা, আহ, মানে প্রজ্ঞাবান ব্যক্তি। ঠিক আছে, তিনি হচ্ছেন প্রজ্ঞাবান ব্যক্তি, এই রকম একটা ক্ষেত্রে নিয়ে আসছেন, মানে বিষয়টাকে এইরকম ক্ষেত্রে নিয়ে আসছেন। এটা হলো সক্রেটিক আইরনি। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে দাদা, সক্রেটিক আইরনির কথা যে বলছো, মানে ঘুরে ফিরে এটা নয়, ওটা নয়, সেটা নয়, তারপরে কি এটা দাঁড়াচ্ছে, বা জ্ঞান সম্পর্কিত বিষয়বস্তু বোঝাতে গিয়ে উনি সক্রেটিক আইরনির কথা আনছেন বা সক্রেটিক আইরনির প্রসঙ্গ আসছে, তাহলে সক্রেটিক আইরনি আর মানে জানা গেল কোথা থেকে? প্লেটো তার অ্যাপোলজি নামক একটা গ্রন্থ ছিল। ঠিক আছে, প্লেটো তার অ্যাপোলজি নামক একটা গ্রন্থ ছিল, সেই গ্রন্থের মধ্যে এই সক্রেটিক আয়রনির কথা বলছেন। ওকে, আচ্ছা, এই প্রসঙ্গে তিনি আহ,
মানে কয়েকজন ব্যক্তির সাথে কথা বলেন, মানে যাদেরকে তিনি এরকম ভাবে বোঝাচ্ছিলেন। একজন ব্যক্তির নাম হচ্ছেন ডেলফি, মানে সক্রেটিক বোঝাচ্ছেন, একজন ব্যক্তির নাম ছিল ডেলফি, একজন নাম ছিল ওরাকেল। তো ডেলফি আর ওরাকেলকে উনি এরকম বোঝাচ্ছেন যে দেখো এটা নয় ওটা নয় ওটা নয়, তাহলে যেটা পড়ে রইলো সেইটা হচ্ছে জ্ঞান, আর এই জ্ঞান কার মধ্যে আছে, না আমার মধ্যে আছে, তোমার মধ্যে নেই কিন্তু বাবু। তো এইরকম ক্ষেত্রগুলো, ঠিক আছে। তো এই কথাগুলো না ধীরে ধীরে মানে জানা যায়। আরেকটু ছোট করি। আচ্ছা, এবার জ্ঞান সম্পর্কিত বিষয় বা নলেজ বিষয়ক যে বিষয়, মানে তুমি একটু খেয়াল করে দেখো যে নলেজ বিষয়ক কথা আমরা জানতে পারছি, নলেজ বিষয়ক কথাবার্তা আমরা জানতে পারছি। তাহলে উম, এই জ্ঞানটাকে কি, মানে জ্ঞানটা আসলে কি, জ্ঞানটা কি? ওনার মতে জ্ঞান হচ্ছে সেটাই যেটা হলো মানে ভার্চু, ঠিক আছে। নলেজ হচ্ছে সেটাই যেটা হচ্ছে ভার্চু, মানে ভার্চু ইজ নলেজ। এরকম কথাবার্তা ওনার ক্ষেত্রে পাওয়া যায়। আমি তোমাদের সহজভাবে একটা বলছি। তোমরা যারা নেট পরীক্ষা দেবে বা সেট পরীক্ষা দেবে, ধরে রাখো যে এমন কোনো কোটেশন এসেছে, এটা আমি বহুবার বলেছি, এমন কোনো কোটেশন এসেছে যে কোটেশনটার মধ্যে অনেক বড় একটা গরুর রচনা লেখা, কিন্তু তুমি বাবু বুঝতে পারছো না এটা বলেছেনটাকে। অপশনে সক্রেটিস রয়েছে। তাহলে এই যে বিষয়টা, এর মধ্যে থেকে আমি কি করে আইডেন্টিফাই করব যে এই কোটেশনটা সক্রেটিসের বলা, প্লেটোর বলা না? তাহলে এর মধ্যে যদি নলেজ কথাটা থাকে, ঠিক আছে, নলেজ কথাটা যদি এর মধ্যে থাকে, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা সক্রেটিস হওয়ার প্রবণতা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সক্রেটিস হওয়ার প্রবণতা থাকে। আমি আবার বলছি, যদি এমন কোনো কোটেশন থাকে যে কোটেশনের মধ্যে নলেজ কথা রয়েছে এবং তুমি সেই কোটেশনটি গিয়ে বলেছে তুমি বুঝতে পারছো না, যদি বুঝতে পারো ওয়েল এন্ড গুড, অসুবিধা নেই। তুমি বুঝতে পারছো না, তাহলে সেরকম ক্ষেত্র হচ্ছে সেটির উত্তর করতে গিয়ে তুমি কিন্তু প্রায় 95 বা 6% অব্দি প্রবাবিলিটি রয়েছে যেটা সক্রেটিস হতে পারে, মানে এর উত্তর সক্রেটিস হতে পারে। আচ্ছা, তো এবার এই যে ভার্চু, এই বিষয়টাকে আমাকে একটুখানি বলে দিতে হবে। তিনি বলতে চাইছেন যে আমরা সবাই, মানে তুমি আমি আমরা সবাই জীবনে কিন্তু কেউ এমনটা নয় যে খারাপ বা নেগেটিভিটি বা নেগেটিভ কোনো বিষয় আমরা আয়ত্ত করতে চাইছি, এমনটা কিন্তু হয় না কখনো। খেয়াল করে দেখো, কোনোদিন কখনো কোনো জায়গা হয় না যে কেউ নেগেটিভিটি নিজের মধ্যে আয়ত্ত করতে চাইছে, কখনো কেউ করে না। তাহলে কি সে নিজের মধ্যে আয়ত্ত করতে চায়? সে আয়ত্ত করতে চায় কিছু সদ্গুণ, ঠিক আছে, কিছু সদ্গুণ সে অর্জন করতে চায়। এবং এই সদ্গুণ কিভাবে তুমি বুঝতে পারবে? যদি তুমি দেখো যে অমুক মানুষটি ভালো কাজ করছে, তোমার পাড়ার কোনো একজন ব্যক্তি হতে পারে, তোমার পরিচিত কোনো একজন ব্যক্তি হতে পারে যে ভালো কাজ করছে, তার মানে তুমি ধরে নেবে যে তার মধ্যে সদ্গুণ আছে, তার মধ্যে সদ্গুণ আছে। এবং এই যে সদ্গুণ, এই সদ্গুণটা এমনটা না যে হুট করে চলে এসেছে, এমনটা না, সদ্গুণটা সে অর্জন করেছে, ঠিক আছে। সদ্গুণটা কি? সদ্গুণটা সে অর্জন করেছে। সক্রেটিস এটাই বোঝাতে চাইছেন যে ভার্চু ইজ নলেজ, এই ক্ষেত্রে উনি বোঝাতে চাইছেন যে আসলে সদ্গুণ হচ্ছে যেটা, সেটা হলো অর্জিত, ঠিক আছে, সেটা হলো অর্জিত, অর্জিত কোনো বিষয়বস্তু হচ্ছে এক্ষেত্রে তোমার সদ্গুণ। আচ্ছা, এবার আমি তোমাদেরকে দাঁড়াও একটু দাঁড়াও, আমি তোমাদেরকে এবার অ্যারিস্টটলের বিষয়বস্তু সম্পর্কে আহ, কয়েকটা বিষয় আমি তোমাদেরকে বোঝাবো। আচ্ছা, অ্যারিস্টটল বোঝাতে গিয়ে আমার তো বেশিক্ষণ সময় লাগবে না আজকে। অ্যারিস্টটল বোঝাতে গিয়ে আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব যে অ্যারিস্টটল, মানে এটা অবশ্য দরকার নেই তবু বলে দিয়েছি, যাই হোক, 384 খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেন, ঠিক আছে। 384 খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। যাই হোক, ছোটবেলায় তার পিতা মারা গেছিলেন এবং তিনি মানে তাকে অনেক কাজকর্ম করতে হয়েছিল। অ্যারিস্টটল এই জন্যে ফিলোসফির ক্ষেত্রে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ যে আহ, মানে এমন কিছু নেই যেটা অ্যারিস্টটল থেকে শুরু হয়,
ঠিক আছে, আমি রিপিট করছি, এমন কিছু নেই যেটা অ্যারিস্টটল থেকে শুরু হয়নি। তোমার মনে হবে আচ্ছা এমন কিছু নেই, মানে কি এমন নেই যেটা অ্যারিস্টটল থেকে শুরু হয়নি? আমরা ফিলোসফির ক্ষেত্রে এবং তদ্বাইরে অন্যান্য অনেক ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলো অ্যারিস্টটল হলেন ফাউন্ডার। আমি ধীরে ধীরে বোঝাবো কোন কোন ক্ষেত্রে। আচ্ছা, অ্যারিস্টটল তিনি আহ, অনেক জীবনে টানাপোড়েন গেছে। নানান টানাপোড়েনে যেতে যেতে তিনি দ্বিতীয়বার বিবাহ করেছেন, এবং তার দ্বিতীয়বার বিবাহের পর মানে সেকেন্ড যে ওয়াইফের পুত্র হন তিনি আহ, মানে কি মানে কি বলে তার দ্বারাই এই আহ, মানে বেশ পরিমাণে জানা যায় যে অ্যারিস্টটল সম্পর্কিত অনেক কিছু তথ্য তার তার দ্বারাই জানা যায়। আমার গল্প সেটা নয়। আমার গল্প বা বলার বিষয় যেটা, সেটা হচ্ছে আহ, অ্যারিস্টটল এমনই একজন ব্যক্তি, আহ, যে ব্যক্তি তারা বলছি মানে আলেকজান্ডার, ঠিক আছে, আলেকজান্ডারের শিক্ষক। তোমরা যদি খেয়াল করে দেখো, আলেকজান্ডার কিন্তু আমাদের নেটের সিলেবাসে নেই, কিন্তু আলেকজান্ডার থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, নেট সেটের দেখবে আলেকজান্ডার নেই, কিন্তু আলেকজান্ডার থেকে দেয়। তাহলে একটুখানি আলেকজান্ডার সম্পর্কে বলে রাখি, যাতে ইন ফিউচার তোমাদের কোনো অসুবিধে না হয়। এবার দেখো, 343, ঠিক আছে, 343 খ্রিস্টপূর্বাব্দে, আহ, সেই সময়কালে, ঠিক আছে, 343 খ্রিস্টপূর্বাব্দে ম্যাডিসনের একজন রাজা ছিলেন, তার নাম ছিল ফিলিপ। ঠিক আছে, ম্যাডিসনের একজন রাজা ছিলেন, তার নাম ছিল ফিলিপ। তার পুত্র ছিলেন, তার নাম হচ্ছে আলেকজান্ডার। তো আলেকজান্ডারকে পড়ানোর জন্য অ্যারিস্টটলের কাছে ডাক আসে যে আপনি তো অনেকটা বেশি জানেন বোঝেন, আমার সন্তানটিকে একটুখানি একটু বুঝিয়ে দিন, একটু পড়া পড়া একটু বুঝিয়ে দিন। আলেকজান্ডার 5 বছর, আলেকজান্ডার 5 বছর অ্যারিস্টটলের কাছে শিক্ষা লাভ করেন। গুরু জীবিত আছে অথচ তার শিষ্য মারা গেছে, এ বেদনা ভীষণ, মানে ভীষণ কষ্টকর। গুরু জীবিত আছে, শিষ্য মারা গেছে, এই বেদনা ভীষণ কষ্টকর। একটা সময় দেখা যায় যে আলেকজান্ডার মারা গেছেন, ঠিক আছে। তো আলেকজান্ডার মারা গেছেন, এর যে ক্ষত যেটা রয়েছে সেটা অনেকটা বেশি গভীর, আমি ওই দিকটায় আমি যাব না, ওটা অনেকটা বড়, আর এই আজকে তাহলে শেষও হবে না। আহ, আলেকজান্ডার জীবিত অবস্থায় বা অ্যারিস্টটলকে সাহায্য করছেন, এই জায়গাটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। কি কি সাহায্য করছেন? উনি, যেহেতু তাকে তৎকালীন সময় গুরু বলা হতো, তো উনি বেশ অনেক কিছু জিনিস তাকে এনে এনে দিচ্ছেন। যেমন তার গবেষণা করবার জন্য আহ, পাখি, পশুদের হাড়, মানুষের হাড়, এরকম অনেক কিছু যেগুলো উনি সংগ্রহ করতে পারছেন না, সেগুলো কিন্তু আলেকজান্ডার তাকে দিচ্ছেন। এবং তোমরা দেখতে পাবে যে আহ, অ্যারিস্টটল তাকে কেবলমাত্র আমরা আহ, যুক্তিবিজ্ঞানের জনক আমরা বলতে পারি না, আরো অনেক কিছু জনক আছে, যেমন পলিটিক্যাল সায়েন্সের জনক বলতে পারি আমরা, সাইকোলজির জনক বলতে পারি, বায়োলজির জনক বলতে পারি। তো এগুলো আরো অনেক ক্ষেত্র আছে, এর বিস্তার অনেকটা, যেখানে আহ, তোমরা ভাবতেই পারবে না যে অ্যানিমাল রাইটস সম্পর্কিত বিষয় জানি, পিটার সিঙ্গারের কিছু মতবাদ আমাদের সিলেবাসের মধ্যে আছে, কিন্তু বা যারা ফিলোসফি পড়েছো তারা ওই ক্ষেত্রে তোমরা দেখেছো, মানে অ্যাপ্লাইড ফিলোসফিতে রয়েছে যে পিটার সিঙ্গারের মতবাদ। কিন্তু পিটার সিঙ্গারও অনেক পূর্ববর্তীকালে, যখন এই যে আহ, পশু পাখিদের, পশু পাখি কখনো চর্চার বিষয় হতে পারে, মানে এরকম একটা বিষয়, পশু পাখি কখনো চর্চার বিষয় হতে পারে, হতে পারে না। তো হ্যাঁ, সেটাও চর্চার বিষয়ের মধ্যে চলে আসে, বুঝতে পারছো তো, সেটাও চর্চার বিষয়ের মধ্যে চলে আসে, এইটাও কিন্তু অ্যারিস্টটল দেখালেন। এই যে আমাদের অজয়, ও করে কি যে আহ, মানে যখন স্কুলে ও পড়ায়, তখন পড়াতে গিয়ে কিন্তু ও কখনো ইয়েটা মানে ওই কি বলে ওর ওর চেয়ার, চেয়ারে কিন্তু বসেও পড়ায় না, ঠিক আছে, চেয়ারে কিন্তু বসে পড়ায় না। তো অ্যারিস্টটলও কিন্তু
আহ, এমনই ক্ষেত্র ছিল যে তার ক্লাসের মধ্যে বা তিনি যেখানে বোঝাচ্ছেন সেই বোঝানোর ক্ষেত্রতে সে হেঁটে চলে মানে হাঁটছে চলছে এবং তার বিষয়বস্তু বোঝাচ্ছে। মানে এরকম একটা ক্ষেত্র, মানে এমনটা নয় যে একটা জায়গায় বসে পড়লো আর ওই পড়া বোঝাতে থাকলো, মানে ওই আবার ঘন্টা পড়লো আবার সেই টিচার উঠে চলে গেল, এরকম ক্ষেত্র না, ওই হেঁটে চলে বেড়াচ্ছে এবং তার বিষয়বস্তু ভালোভাবে সে বোঝাতে থাকছে। এই রকম ক্ষেত্র ছিলেন হচ্ছে আহ, আমরা এখন যে বিষয় পড়তে চলেছি, অ্যারিস্টটল। আচ্ছা, এই যে অ্যারিস্টটল মানে এই যে অ্যারিস্টটল, তিনি যে হেঁটে চলে বেড়াচ্ছেন, তো এই হেঁটে চলার জন্য তাকে আহ, অনেক সময় মানে হয় না যে তুমি একটু খেয়াল করে দেখো, মানে আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমারও স্কুলে এক ধরনের একটা নাম ছিল, মানে আমি একটা টাইমে যখন পড়াতাম তখন স্কুলে একটা নাম দিয়ে দিয়েছিলাম আমাকে, অমুক একটা নাম, একটা হাস্যকর নাম। তো এরকম অনেক টিচারদের এরকম একটা নাম থাকে, রাগী টিচার, ভালো টিচার, এরকম অনেক রকম টিচারের নাম থাকে, হয়তো তোমরা হয়তো দিয়েছো অথবা দাওনি, অথবা হয়তো যে জিনিসটা জানো না, কিন্তু এরকম দিয়েছিল। যাই হোক, ছাত্রছাত্রীরা তার একটা নাম দিয়েছিল, সেটা হচ্ছে আহ পেরিপ্যাটিক। হ্যাঁ, পেরিপ্যাটেটিক, হ্যাঁ পেরিপ্যাটেটিক নামক একটা তার নাম দিয়েছিল। মানে অ্যারিস্টটলের একটা নাম হচ্ছে পেরিপ্যাটেটিক, এরকম একটা নাম, বেশ হাস্যকর একটা নাম। মানে তিনি হেঁটে চলে বেড়াচ্ছেন বলে তাই জন্য এরকম একটা নাম দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে কয়েকটা বিষয় আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে দাঁড়াও, যাই হোক, আর একটা এর সাথে আর একটা জিনিস তোমরা অ্যাড করে নাও, এখানে কতগুলো আহ, ইয়ে রয়েছে, তোমাদের কি বলা যায়, কতগুলো নাম রয়েছে যেগুলো তার গ্রন্থ, কিছু নাম রয়েছে। তো তোমরা আরেকটা গ্রন্থ তোমরা এখানে অ্যাড করে নাও, সেটা হচ্ছে অন দ্য অরিজিন অফ অ্যানিমালস। অন দ্য অরিজিন অফ অ্যানিমালস, এই প্রশ্নটা আমি কোথায় যেন দেখেছিলাম, এটা হচ্ছে অ্যানিমাল সংক্রান্ত যে তার গ্রন্থ, মানে তিনি এই যে একটু আগে বলছিলাম না, তিনি অ্যানিমালস নিয়ে তিনি কাজ করেছেন, তো সেটা অ্যানিমালস নিয়ে যে কাজ করেছেন। নিকোমেকিয়ান এথিক্স অনেক বড় বিষয়, আমি চাইছি না আজকে বোঝাতে, মানে আমাকে বোঝাতে গেলে প্রত্যেকটা ধরে 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 বোঝাতে, আমি আজকে মেটাফিজিক্সটা বোঝাবো। ঠিক আছে, নিকোমেকিয়ান এথিক্সটা ছেড়েই রাখো। আচ্ছা, তো এটা আমি কি বললাম, অন দ্য অরিজিন অফ অ্যানিমালস, এই যে গ্রন্থ অন দ্য অরিজিন অফ অ্যানিমালস, এই যে গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে তিনি বলেছেন, গবেষণা করেছেন পশু পাখি সংক্রান্ত, গবেষণাটা তার এখানেই পাওয়া যায়। অ্যারিস্টটল এবং অ্যারিস্টটলের পূর্ববর্তী দার্শনিক ছিলেন, তোমরা জানো যে প্লেটো। প্লেটোর সাথে অ্যারিস্টটলের যে বিষয়বস্তু সেটা হচ্ছে, প্লেটো এবং অ্যারিস্টটল এরা মানে এনারা এনারা দুজন করলেন কি, আহ, প্লেটো এবং অ্যারিস্টটল, এনারা দুইজন, এনারা দুইজন হচ্ছেন মানে ওই প্লেটো হচ্ছে গুরু, অ্যারিস্টটল হচ্ছে তার শিষ্য। কিন্তু প্লেটো মারা যাওয়ার পরে অ্যারিস্টটল কিন্তু মানে ওই জায়গায় ঠাঁই পেলেন। ঠিক আছে, একাডেমিতে উনি কিন্তু আহ, ঠাঁই পাচ্ছেন, মানে প্লেটোর যে পুত্র আসছে তার সাথে বাকবিতণ্ডা লাগে এবং তিনি একাডেমিটা তিনি ত্যাগ করেন, করে অন্যত্র চলে আসেন। উনি সেই জায়গায় ইয়ে হলেন না, কিন্তু ঠিক এই জায়গায় খুব সম্ভবত আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা অন্যান্য যারা ওয়েস্টার্ন ফিলোসফি নিয়ে কালচার করেন তাদের ব্যক্তিগত ওপিনিয়ন, যে এই ধরনের ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে হয়তো তার মধ্যে একটা জেলাসি কাজ করে, এবং সেই জেলাসির ক্ষেত্রে তিনি মনে করেন যে আচ্ছা, আমাকে তো এরকমটা বলা হচ্ছে না, তাহলে প্লেটোর থিওরি যেটা ছিল সেটা হচ্ছে থিওরি অফ আইডিয়াস। ঠিক আছে, যাকে আইডিয়ালিস্ট ফিলোসফার বলা হয় অনেক ক্ষেত্রে, অনেক সময় বলা হয় তিনি নাকি বুদ্ধিবাদের মতবাদী বক্তব্য তিনি মানে গ্রহণ করেছেন। তো যাই হোক, সেই আইডিয়ালিস্টিক যে মতবাদ, তার বিরোধী মতবাদের প্রচলন কিন্তু আমরা দেখতে পাই যে অ্যারিস্টটল করছে। ঠিক আছে, প্লেটোর যে বিরোধী মতবাদ, সেই বিরোধী মতবাদের প্রচলন কিন্তু অ্যারিস্টটল করছেন। কোন জায়গাটায় করছেন এইটা আমাদের একটুখানি দেখবার বিষয়, সেটা একটুখানি তোমরা দেখবে। সেটা হচ্ছে, তোমরা পারলে লিখতে পারো তোমাদের খাতায়, যে উনি প্লেটোর যে ধারণার জগৎ, যে 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 জগৎটা এখানে নেই, আমি গতবারে বলেছিলাম ধারণার জগৎ, থিওরি অফ আইডিয়াস এর কথা বলি, এই জগতে নেই, এই জগতের বাইরে আছে, অতিবর্তী জায়গায় আছে, সেই সেই ক্ষেত্র আর এই জগতের ক্ষেত্র, ঠিক আছে, আর এই জগতের ক্ষেত্রের মধ্যে অ্যারিস্টটল কি করছেন, একটা মিল খুঁজে দিচ্ছেন। প্লেটোর মধ্যে যেটা খাপছাড়া ছিল, সেটা অ্যারিস্টটল কিন্তু একটা সঙ্গত জায়গায় আছে, যে এইটা হলো
ধারণার জগৎকে কেবলমাত্র সত্য বলবো এমনটা নয়, আমাদের বস্তু জগৎটাকেও সত্যতা বলতে হবে। দুটো ক্ষেত্রকে একত্র করব, করলেই যেটা আমরা পাবো সেটা হলো একটা কমপ্লিট সাবস্ট্যান্স, একটা কমপ্লিট সাবস্ট্যান্স। সেটা ছাড়া কিন্তু আমরা সাবস্ট্যান্সকে পাবো না। আমরা বলতেই পারি যে হজবরল, অং বং চ, অং বং চ হজবরল হয়তো আহ, আমাদের আহ, এই জগতের অতিবর্তী ক্ষেত্রে হয়তো রয়েছে, কিন্তু এই জগতে নেই। কিন্তু যখন আমি একটা কোনো বস্তুকে আইডেন্টিফাই করবো যে হ্যাঁ এইটা, দ্যাট ইজ, এইটা হলো হজবরল বা এইটা হলো অং বং চ, তাহলে এই মানে ওইটার সাথে এটার একটা রিলেশন যাচ্ছে। এই রিলেশনটা করেছেন কিন্তু অ্যারিস্টটল। অ্যারিস্টটলের একটা ক্ষেত্র আছে এখানে যেটা রয়েছে, এটা আমাকে বলতে হবে, সেটা হলো অর্গানন। ঠিক আছে, অর্গাননের ক্ষেত্রটা একটু তোমাদেরকে বলি। অ্যারিস্টটল তার যে মানে কি বলা যেতে পারে, তার যে যুক্তি ক্ষেত্র, তার যে লজিকের ক্ষেত্র, সেটি যে গ্রন্থের মধ্যে আলোচনা করছেন সেটা হচ্ছে অর্গানন, অনেক ক্ষেত্রে অনঅর্গানন, অনেক ক্ষেত্রে অ্যান অর্গানন, এরকম অনেক জায়গায় লেখা থাকে। আমি বলবো সিম্পলি অর্গানন নামক একটি গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে আহ, অ্যারিস্টটল কিন্তু এটা আলোচনা করছেন। ঠিক আছে, এই জায়গাটায় অর্গাননের কিছু পার্ট জাস্ট লেখা, আমার মনে হয় না এটা তোমাদের দরকার আছে। এটা অ্যারিস্টটল যে প্লেটোকে যে ক্রিটিসাইজ করেছে সেই পার্টটা এখানে আছে। এটা অলরেডি আমি তোমাকে বললাম এখনই। এবার আমার তোমাকে পজিশন বোঝাবো, এবং আরেকটি পার্টও তোমাদের পরীক্ষায় খুব আসে, ওইটা একটুখানি তোমাদের বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা, তোমরা না খাতার মধ্যে একটা লেখো, সেটা হচ্ছে অ্যারিস্টটল তো 10 রকমের ক্যাটাগরি কথা বলছেন, তো সেই 10 নম্বরের ক্যাটাগরিগুলো কি কি, মানে এক্সট্রা +2 ওদিকে কান্ট বলছেন, সেটা আলাদা কথা, কিন্তু ওটা আমার পড়ানোর বিষয় নয় আজকে, বোঝানোর বিষয় নয়। আজকের বিষয় হচ্ছে অ্যারিস্টটল 10 নম্বর 10টি যে ক্যাটাগরির কথা বলছেন, এটা আমি দেখেছি বেশ কয়েকবার পরীক্ষায় দিতে। তো তোমরা একটু লিখে নাও। মানে তোমরা কি লিখবে, মানে তোমরা জানো কি আগে বলো, মানে না জানলে আমি আর এটা ইয়ে করছি না, আমি এগোবো। ক্যাটাগরিটা কি তোমরা জানো, একবার বলো কেউ, নাকি লিখিয়ে দেবো, বলো। হ্যালো হ্যালো, বলো। লিখিয়ে দিলে ভালো হবে। ওকে ওকে, তাহলে লেখো 10টি ক্যাটাগরি আছে। 1 2 3 4 করে লেখার দরকার নেই, মানে জাস্ট এমনি তুমি লিখতে পারো। আচ্ছা, প্রথমটা হচ্ছে দ্রব্য বা হচ্ছে সাবস্টেন্স। দ্রব্য বা সাবস্টেন্স তোমরা ইংরেজিতেই লেখো, দ্রব্য বা সাবস্টেন্স। আর যারা তোমরা স্কুলের জন্য মানে এসএসসি ওরিয়েন্টেড যারা পড়াশোনা করছো তারা বাংলাতে লিখো, অসুবিধা নেই। আর যারা আমাদের এখানকার এসএলএসটির জন্য যারা প্রিপারেশন তাদের জন্য। আচ্ছা, দ্রব্য বা সাবস্টেন্স, তারপরে কমা দিয়ে লেখো বা 1 2 বা 2 নম্বর দিয়ে লেখো পরিমাণ বা কোয়ান্টিটি, পরিমাণ বা কোয়ান্টিটি। তারপর 3 নম্বর হচ্ছে তোমার গুণ বা কোয়ালিটি, গুণ বা কোয়ালিটি, গুণ বা কোয়ালিটি। 4 নম্বর হচ্ছে সম্বন্ধ বা রিলেশন, সম্বন্ধ বা রিলেশন, সম্বন্ধ বা রিলেশন। আচ্ছা, 5 নম্বর লেখো স্থান বা প্লেস, 5 নম্বর লেখো স্থান বা প্লেস। তারপর নেক্সট হচ্ছে কাল বা টাইম, কাল বা টাইম। তারপরে নেক্সট লেখো অবস্থান বা পজিশন, মানে বলি না যে কোন পজিশনে আছো, তো অবস্থান বা পজিশন, POSITION, অবস্থান বা পজিশন। তারপরে হচ্ছে পর্যায়, পর্যায় বা স্টেট, পর্যায় বা স্টেট। অনেক সময় আমরা বলি, এটা ব্যবহার করি যে কোন পর্যায়ে এটা করেছো, মানে কোন ক্ষেত্র, মানে সেটা হচ্ছে এটা পর্যায় বা স্টেট। তারপরে হচ্ছে ক্রিয়া বা অ্যাকশন, ক্রিয়া বা অ্যাকশন।
ক্রিয়া বা অ্যাকশন। তারপরে হলো আহ, নিষ্ক্রিয়তা বা প্যাসিভিটি। নিষ্ক্রিয়তা বা প্যাসিভিটি। নিষ্ক্রিয়তা বা প্যাসিভিটি একটুখানি জাস্ট বলে রাখি, আমরা অনেক ক্ষেত্রে আহ, বিশেষ্যজনক কোনো কথাবার্তা বলি না, বিশেষণ ওরিয়েন্টেড। ক্যাসিভিটি স্পেলিংটা কি হবে? প্যাসিভিটি, PASSI, PASSI, VITY। আর একবার রিপিট করছি, PASSI, VITY। আমরা অনেক সময় খেয়াল করে দেখবো যে মানে বিশেষ্যজনক কথা না বলে বিশেষণ ওরিয়েন্টেড কথা বলতে ভালোবাসি। ঠিক আছে, তোমরা জানো, ছোটবেলা পড়েছো বিশেষ্য বিশেষণ ক্রিয়া সর্বনাম কাকে বলে, সেটা আমার এখানে পড়ানোর বিষয় না। তো আমরা বিশেষণ ওরিয়েন্টেড কথা বলতে ভালোবাসি। এই যে বিশেষণ ওরিয়েন্টেড, অ্যারিস্টটল বলছেন যে দেখো, আমরা মানে দৈহিক জীবনে আমাদের দৈহিক জীবনে এই 10টি বিশেষণেরই প্রয়োজন আছে, আর দরকার নেই। উনি বিশেষণকে বোঝাতে গিয়ে এই ক্যাটেগরির কথা বলছেন। আশা করি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এবার আর একটা যে পার্ট, সেটা হচ্ছে, কোথায় যেন উম, এইটা আমি বলছিলাম না, এই পার্টটা আমি বোঝাবো। সেটা হচ্ছে মেটাফিজিক্স। এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এটাও আসে, খুব ইম্পর্টেন্ট। তবে এটা এটা হচ্ছে তোমাদের নেটের সিলেবাসের ইউনিট 4। নেটের সিলেবাসের ইউনিট 4, আর এই পার্টটা হচ্ছে ইউনিট 2। এইটা আবার যারা SLST আছে তাদের জন্য ইম্পর্টেন্ট নয়, এটা আবার সবার জন্য ইম্পর্টেন্ট। তো আমি আজকে এইটাতে আছি। মেটাফিজিক্স যে আহ, বিষয়টা, এটার নাম আগে মেটাফিজিক্স ছিল না। ঠিক আছে, মানে অ্যারিস্টটল জ্ঞাত তো এরকম আহ, কোনো গ্রন্থের নাম কিন্তু আহ, করে যাননি। মেটাফিজিক্সের আগে যেটা নাম ছিল, তার নাম ছিল ফার্স্ট ফিলোসফি। ঠিক আছে, ফার্স্ট ফিলোসফি। এবার অ্যারিস্টটল তো মারা গেছেন। ঠিক আছে, অ্যারিস্টটল মারা গেছেন। তারপরে তার এক শিষ্য ছিল যার নাম ছিল আহ, অ্যান্ড্রোনিকাস। তার এক শিষ্য ছিলেন যার নাম ছিল অ্যান্ড্রোনিকাস। তিনি কি করছেন, অ্যারিস্টটল মারা গেছেন, তার সকল যে গ্রন্থ যেগুলো ছিল না, সেই গ্রন্থগুলো একটা সংকলন করছে, মানে সবগুলো একটা জায়গায় নিয়ে আসবে। এই সবগুলো একটা জায়গায় করতে গিয়ে ফার্স্ট ফিলোসফি নামটাকে চেঞ্জ করে দিয়ে নতুন একটা নাম দিচ্ছেন, যে নামটা হলো মেটাফিজিক্স। আশা করি বোঝাতে পারো। হয়তো পরীক্ষায় দিল মেটাফিজিক্স কার লেখা, তুমি অবশ্যই সেক্ষেত্রে করে দিতে পারো যে অ্যারিস্টটল। কিন্তু ধরো মানে আহ, মানে একটু অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিল, আমি জানি দেবে না, একদমই দেওয়ার কথা নয়, যে হচ্ছে আম, কে 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 ওই মেটাফিজিক্স এই নামটি তৈরি করেছেন, যদি এরকম দিয়ে দেন, কে তৈরি করেছেন, না নামটার ক্ষেত্রে, গ্রন্থের ক্ষেত্রে নয় কিন্তু, নামটার ক্ষেত্রে যদি দেয় বা নামটি কে বলেছেন, তাহলে কিন্তু সেটা মানে অ্যারিস্টটল নয়, তাহলে সেটা হবে অ্যান্ড্রোনিকাস। তার শিষ্য, পরবর্তীকালে তার শিষ্য, পরম্পরাক্রমে শিষ্য অ্যান্ড্রোনিকাস, তিনি কিন্তু এটা করছেন। আচ্ছা, এত বিপুল সংখ্যক অ্যারিস্টটল গ্রন্থ লিখে গেছেন, যেখানে ফিলোসফির গ্রন্থটা, মানে ফিলোসফির গ্রন্থ সেটি কোনটি হবে, ফিলোসফির গ্রন্থ সেটি কোনটি হবে, এই নিয়ে খুব চিন্তায় পড়ে যান অনেকে। তো তার যে সংকলন হয়, যে ফিলোসফির সংকলন, সেটা হচ্ছে এই মেটাফিজিক্স গ্রন্থ, যাকে অনেকে ওই মানে এখনো অব্দি অনেকে দেখবে বা মানে আদি দর্শন বলে এক্ষেত্রে তারা বোঝান। আলটিমেট যদি ধরো পরীক্ষায় এমনটা প্রশ্ন আসে যে এর মধ্যে আছেটাই বাকি, এক কথায় সহজ অর্থে তুমি বলবে উইজডম নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, উইজডম নিয়ে আলোচনা করা হয়েছে, এর অতিরিক্ত আর অন্য কোনো কিছু আলোচনা করা হয়নি মানে এই গ্রন্থের মধ্যে। উইজডম, কগনিটিভ বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এর এর মধ্যে কগনিটিভ বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এবার
তোমাদের একটা কথা আমার বলার, প্লেটোর যে গ্রন্থ আমি বলছিলাম না, প্লেটোর সাথে তার একটা ফাইট হচ্ছে, প্লেটোর সাথে একটা ক্রিটিসিজম চলছে, কোথায় গেল, প্লেটোর সাথে ক্রিটিক চলছে, প্লেটোর সাথে আমি মানবো না এরকম একটা ক্ষেত্র। তো প্লেটোর বিরুদ্ধে উনি কথা বলতে গিয়ে প্লেটোর বিরুদ্ধে উনি কথা বলতে গিয়ে যে কথাটি উনি বলছেন সেটা হলো থার্ড ম্যান আর্গুমেন্টের কথা। তোমরা হয়তো অনেকেই জানো যে থার্ড ম্যান আর্গুমেন্টের কথা উনি বলেছেন প্লেটোর বিরুদ্ধে কথা বলতে গিয়ে। এখন প্রশ্ন হলো যে থার্ড ম্যান আর্গুমেন্টটা আসলে কি। আমি কিছুদিন আগেও অবধি সোশ্যাল মিডিয়াতে বলছিলাম যে রিসেন্ট ইনসিডেন্টের ঘটনাক্রমে আমি বলছিলাম যে অনেকে ঠিক মানুষের মতো দেখতে কিন্তু ঠিক মানুষ নয়। ঠিক আছে, মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয়। অনেক সময় আমরা মানে খেয়াল করে দেখবে অনেকে বলে থাকে যে এই মানুষটির মধ্যে ওই রকম কোনো গুণ নেই, কিন্তু রাস্তার যে পশু বা কুকুরটি রয়েছে তার মধ্যে অনেক ভালো গুণাগুণ রয়েছে, তাকে একবার দুবার তুমি খেতে দাও, সে সারাটা যতদিন অবধি বাঁচবে ততদিন অবধি লেজ নাড়তে থাকবে, ততদিন অবধি তোমার প্রতি সে আনুগত্য তা সে স্বীকার করবে, মানুষ করবে না। মানুষকে একবেলা দুবেলা খেতে দাও, পরের দিন গিয়ে সে কিন্তু বদনামই করবে। বহু ক্ষেত্র আছে, বহু ক্ষেত্র। সে তোমাদের ব্যক্তিগত জীবনেও হয়তো এরকমটা তোমরা দেখতে পারো বা পেয়েছো, হয়তো বা হয়তো ভবিষ্যতে পেতে পারো, এমনটা হতে পারে। আহ, মানুষের ক্ষেত্রে হয়, পশুদের ক্ষেত্রে হয় না। তাই জন্যে অ্যারিস্টটল বলছেন যে দেখো বাবু, অনেক মানুষ আছে যাদেরকে মানুষের মতো দেখতে, হুবহু এর মধ্যে অনেক মানুষ আছে যারা মানুষের মতো দেখতে, মানুষের একই জাতে, ঠিক আছে, কিন্তু ঠিক মানুষের মতো না, তাদের মধ্যে ওই ধর্মটা নেই। তাহলে কি তারা মানুষ? প্রশ্ন চিহ্ন। চলো একটা প্রশ্ন চিহ্ন করলো। আর বলছে অনেক পশুরা রয়েছে যে পশুদের মধ্যে কিন্তু মনুষ্য সুলভ আচরণ রয়েছে বা মনুষ্যত্ব রয়েছে, তারা কি মানুষ? এটাও একটা প্রশ্ন চিহ্ন। আবার রাম শ্যাম যদু মধু, আরো অনেককেই ধরে নাও, ঠিক আছে, এক্স ওয়াই জেড, এরা সকলকেই দেখেছি, এরা সবাইকে দেখেছি, এরাও মানুষ। ঠিক আছে, এরাও মানুষ। তাহলে কোন এমন ধর্ম আছে যে ধর্মের ভিত্তিতে আমি বলতে পারছি যে বাবু এরাও মানুষ? ঠিক আছে, এমন কোনো কি ধর্ম আছে তার উপর ভিত্তি করে আমরা বলতে পারছি এরাও এরাও মানুষ? মানে এই যে মানুষ, এরাও কি মানুষ? প্রথমটা বলে এরা মানুষের মতো দেখতে, তারপর বললাম যে এটা কিছু পশুদের মতো মনুষ্য সুলভ আচরণ রয়েছে, তারপর বলছি রামশ্যাম যদু মধু এক্স ওয়াই জেড, এদের এদের মধ্যে কোনো মনুষ্য সুলভ আচরণ রয়েছে যার জন্য কি বলতে পারছি এটা হলো মানুষ। আবার ফোর্থ ম্যান আর্গুমেন্টও চলে আসছে এই ক্ষেত্রে, যে আহ, আচ্ছা এদেরকে যদি মানুষ বলে যদি নাও মানা হয়, তাহলে আরো কি এক্সট্রা কোনো কোয়ালিটি আছে যে কোয়ালিটি গুলো বর্তমানে নেই কিন্তু ইন ফিউচার তাদের মধ্যে গিয়ে যোগ হবে, তাহলে তাদেরকেও কি মানুষ বলা হবে? এই প্রশ্নটা রাসেল তুলেছেন। এটা আমাদের জন্য নয়, ধরে রাখো যে পরীক্ষা দিয়ে দিয়ে দিল ফোর্থ ম্যান আর্গুমেন্টের কথা কে তুলেছেন, কে প্রশ্ন উত্থাপন করেছেন, তাহলে সেটা রাসেল। কিন্তু থার্ড ম্যান আর্গুমেন্টের কথা বলছেন অ্যারিস্টটল। একদম মানে সিম্পলি ভাষায় বোঝো, থার্ড ম্যান আর্গুমেন্টের কথা বলছেন অ্যারিস্টটল। এবার এখানে প্রশ্ন হলো আরে বাবু তুমি কেন থার্ড ম্যান আর্গুমেন্টের কথা বলবে, কোন পরিপ্রেক্ষিতে? উনি বলছেন যে দেখো ওই যে প্লেটো ছিলেন, প্লেটো প্লেটো তিনি কিন্তু আইডিয়াল জগতের কথা বলছেন। ঠিক আছে, আইডিয়াল জগতের কথা বলছেন। সেই আইডিয়াল জগতের ক্ষেত্রে, সেই আইডিয়াল জগতের ক্ষেত্রে আসলে কাকে যে মানুষ বলবো সেই রকম ক্ষেত্র আমি বুঝতে পারছি না। মানে উনি তো ধারণার জগতে বিচরণ করছে, বাস্তবে তো নেই। ধারণা জগতে বিচরণ করছে, বাস্তবে কিন্তু নেই, তাহলে বাস্তবে কাকে মানুষ বলবো সেটা বুঝতে পারছি না। তাহলে এই বুঝতে পারছি না, এই যে ক্ষেত্রটা, এটাই আমি প্লেটোকে দেখাতে চাইছি। এটাই আমি প্লেটোকে দেখাতে চাইছি, দেখো এইটাই হচ্ছে থার্ড ম্যান আর্গুমেন্ট। যে আর্গুমেন্টের কথা আমি বলতে চাইছি যে রাম শ্যাম যদু মধু এক্স ওয়াই জেড, এদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা গুণ আছে যার জন্য এদেরকে আমি বলতে পারি যে হ্যাঁ এই ব্যক্তি হচ্ছে মানুষ, মানে এদেরকে মানুষ বলছি। এইটা হলো থার্ড ম্যান আর্গুমেন্ট। ঠিক আছে, এইটা হলো থার্ড ম্যান আর্গুমেন্ট, যেখানে মানুষ এবং তার মধ্যে আরোপিত কোয়ালিটি ধর্ম আরোপ করা হচ্ছে, এই যে অ্যাটাচ করা হচ্ছে, এইটা হলো থার্ড ম্যান আর্গুমেন্ট।
আশা রাখি যে তোমরা বুঝতে পারলে থার্ড ম্যান আর্গুমেন্ট সম্পর্কিত বিষয়বস্তু। খুব রিসেন্ট ঘটনার দ্বারা তোমরা এই বিষয়গুলো ফেলতে পারো, যে অনেকেই রয়েছে আমাদের সমাজে যারা দেখতে মানুষের মতো, কিন্তু তাদের আচরণ কিন্তু মোটেও মনুষ্য সুলভ নয়। এমন অনেকেই আছে যারা দেখবে সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ ছড়ায়। আজকেই আমার একজনের সাথে কথা হলো, সে আহ, কিছুদিন আগে, আমি আর বলতে চাইছি না, হয়তো এখানে সে থাকতেই পারে অথবা হয়তো নাও থাকতে পারে, বর্তমানে সে একটি কোর্স কমপ্লিট করছে, শিক্ষকতার কোর্স কমপ্লিট করবার চেষ্টা করছে, অথচ সে ফেক নিউজ বা এডিটেড ভিডিও সে করছে, প্রচার করছে। আমি জিজ্ঞাসা করলাম যে বাবু, এরকম যে আল আমিন দ্বারা যে ফেক নিউজ গুলো হয় বা ফেক এডিটেড ভিডিও হয়, এগুলো কেন তুমি শেয়ার করছো? বলছে আমার ভালো লাগছে তাই আমি শেয়ার করছি, জাস্ট ক্যাজুয়ালি আমার ভালো লাগছে তাই জন্য আমি শেয়ার করছি। মানে সে রাজনৈতিক নেতা নেত্রী হোক বা মানে সে বিধর্মী, মানে আমার ধর্ম থেকে বিধর্মী, তো বা হিন্দুদের দেব দেবী হোক, তাকে নিয়ে হয়তো খারাপ কিছু এডিটেড করা সেই রকম ভিডিও আমি বহুবার দেখেছি, মানে প্রকাশ করতে দেখেছি। তো আজকে আমি বাধ্য হয়েই বললাম যে কেন বাবু এমন করছো? হচ্ছে আমার ভালো লাগছে তাই করছি, মানে এরকম একটা ব্যাপার, খুব ক্যাজুয়ালি ব্যাপারটা নিচ্ছে। যাই হোক, এগুলো ঠিক নয় বলে আমার ব্যক্তিগত মতামত। মানে ওই যে বললাম যে অনেকেই মানুষের মতো দেখতে, কিন্তু ঠিক মানুষ নয়। এইটাই হচ্ছে এর একটা ক্ষেত্র। তোমার ডেইলি লাইফে এরকম বিষয়বস্তু অ্যাপ্লাই করতে পারবে, অনেকের অনেকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, যে মানুষের মতো দেখতে কিন্তু ঠিক মানুষ না। তো দেখো, আমাদের লাস্ট যে পার্ট, সেই পার্টটা হচ্ছে থিওরি অফ কজেশন, যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসে, প্রচুর বার পরীক্ষায় এসেছে। আর আমি মনে করি যারা এসএলএসটি পিএসসি এই জাতীয় মানে স্কুল লেভেলে যারা পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে ভীষণ ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। তো এবার আমি চলো দেখে নিই যে উম, এইটা আসলে কি, মানে থিওরি অফ কজিশন এই বিষয়টা আসলে কি, এইটা একটুখানি দেখার চেষ্টা করি চলো। তো থিওরি অফ কজিশন এই বা এই পার্টটা বোঝাতে গিয়ে অ্যারিস্টটল বলছেন যে দেখো, আমরা যে জগতে বসবাস করি, এই জগতে এমনটা নয় যে উম, ধরে রাখো যে আজকে যে ব্যক্তির বয়স 25, 1 বছর পরে কিন্তু সেই ব্যক্তির বয়স কিন্তু 26 হবেই। ঠিক আছে, মারা গেলে আলাদা প্রসঙ্গ, কিন্তু হবেই। তারপরের বছর গিয়ে 27 হবেই, কারণ জগৎটা পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে, বারবার করে জগৎ পরিবর্তন হচ্ছে। জগৎ কিন্তু থেমে নেই, জগৎ কিন্তু এগিয়ে চলেছে। তাহলে পরিবর্তন বা গতিময়তা বিষয়টা বোঝাতে গিয়ে উনি পজেশনের কথা আসছেন। আশা করি বোঝাতে পারলাম যে পরিবর্তন বিষয়টা বোঝাতে গিয়ে উনি কি করছেন, কজেশনের কথা উনি আসছেন। এবার এই কজেশন আসলে কত প্রকার, সেটা একটুখানি আমরা দেখি। এটা 4 প্রকার। একটা হচ্ছে তোমাদের মেটেরিয়াল কজ, একটা ফর্মাল কজ, একটা এফিশিয়েন্ট কজ, আর একটা হলো ফাইনাল কজ। তাই না? তোমরা মোটের ওপর গ্র্যাজুয়েশনে, আমার মনে হয় তোমাদের এই যারা মানে আমরা সবাই পড়েছি গ্র্যাজুয়েশনে, এইটা 5 নম্বর কিংবা এর থেকে বেশি নম্বরের পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তোমাদের পরীক্ষায় হয়তো এটা এসেছিল, মানে এটা এতটাই গুরুত্বপূর্ণ। এটা মানে থিওরি অফ কজেশন আর হচ্ছে প্লেটোর থিওরি অফ আইডিয়াস, এটা গ্র্যাজুয়েশনের পরীক্ষায় থাকে, বর্তমান সেমিস্টার সিস্টেম যাই হোক না কেন। তো মেটেরিয়াল বা কথাটা মানে তোমরা বুঝতে পারছো, যেটা দিয়ে কোনো একটা বস্তু তৈরি হবে। তাহলে কোনো একটা বস্তু ধরে রাখো যে মাটি, হ্যাঁ, তো মাটি দিয়ে আমি একটি মূর্তি বানাবো। ঠিক আছে, ধরে নাও যে মাটি দিয়ে আমি একটি আহ, কি বলা যেতে পারে, আমি একটি পাখির মূর্তি বানাবো। ঠিক আছে, তো মাটিটা হচ্ছে আমার কাছে একটা উপাদান। এবার এই যে মাটি হলো মানে মেটেরিয়াল হলো, তারপরে আসছে আহ, তোমার ফর্মাল কোর্স। ফর্মাল কোর্স, তো
মাটি দিয়ে তো আমি বানাচ্ছি। এবার আমি আহ, কোনো একটা আকার ভেবে নিলাম। ঠিক আছে, কোনো একটা আকার ভেবে নিলাম, যেমন আমি ভেবেছি যে ওটা পাখির পাখির মতো বানাবো, পাখির মূর্তি করব। তো এই পাখি যে ভাবনা চিন্তাটা আমার মধ্যে আছে এবং সেটা যে আমি রূপান্তর করছি, এটা হলো ফর্মাল কজ। এফিশিয়েন্ট কজ হচ্ছে সেটাই, এফিশিয়েন্ট কজ হচ্ছে সেটাই, মানে এবার ধরে রাখো যেটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে। এফিশিয়েন্ট কজ হচ্ছে সেটাই যে আমার মধ্যে, আমার 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 নিজের মধ্যে একটা চিন্তা ভাবনা এসেছে, যার জন্য আমার এই হাতের আঙুলগুলো দিয়ে আমি কি করছি, আহ, জিনিসটাকে বানাচ্ছি। ঠিক আছে, জিনিসটাকে বানাচ্ছি, বানিয়ে ধরে রাখো যে আমি আমার জন্যই বানাচ্ছি, বা আমি তোমাকে উপহার দেব, তোমার জন্য বানাচ্ছি। তাহলে যার জন্য আমি এটা বানাচ্ছি, যার জন্য আমি এটা বানাচ্ছি, সেটা হলো এফিশিয়েন্ট কস্ট। আর ফাইনাল কজ, বা যদি বলি উদ্দেশ্যমূলক একটা বিষয়, এটা হলো সেটি, ধরে নাও যে আহ, আমি তোমাকে দিতে চাইছি, তার মানে আমি তোমার কাছে ভালো হতে চাইছি। ওই পাখির মূর্তিটা দিয়ে আমি তোমার কাছে ভালো হতে চাইছি, তুমি মনে করলে যে আচ্ছা তাহলে সঞ্জীব দা মানুষটা ভালো, আমাকে একটা পাখির মূর্তি দিয়েছে, বা পাখির একটা বিষয়, একটা একটা মূর্তি দিয়েছে, অন্য কিছু তুমি ধরে নিতে পারো। এই যে আমি তোমাকে এটা দিলাম, এটা হলো ফাইনাল কজ। মানে ফাইনালি আমি এটা তোমার জন্য যে আমি করেছিলাম, এটা আমি তোমার হাতে দিলাম, এবং মানে আমার প্রতি তোমার যে একটা ধারণা, সেই ধারণাটা একটা অন্য জায়গায় আসলো, যে সঞ্জীব দা মানুষটা হয়তো ভালো অথবা খারাপ, যে আমাকে এই মূর্তিটা দিয়েছে। ঠিক আছে, এই পার্টটাই হলো তোমাদের থিওরি অফ কজিশন, যেখানে আমরা বহু বইতে, বহু ক্ষেত্রে আমরা ব্রোঞ্জের কথা পাই। সেই মনে করো ব্রোঞ্জের কথা লেখা থাকে বইতে, এবং ব্রোঞ্জ দিয়ে লেখা থাকে, আর কি থাকে, রবীন্দ্রনাথের মূর্তি আঁকছে, এই জাতীয় কথাগুলো দেখো তোমরা এক্ষেত্রে পাও। আচ্ছা, থিওরি অফ সোল অ্যান্ড থিওরি অফ গড, এই জায়গাটা আমি তোমাদেরকে হালকার ওপর একটুখানি বোঝানোর চেষ্টা করব, যে মূলত এই জিনিসটা কি, থিওরি অফ যে গড, এই জিনিসটা কি। আচ্ছা, যদি তুমি আমাকে যদি বলো সংক্ষেপে, যদি বলো যে দাদা এত না কথা না বলে সংক্ষেপে বলে দাও, তাহলে আমি বলবো, দেখো, উম, আচ্ছা, তাহলে আমি তোমাকে বলবো যে একদম পিওর ফর্ম বা পিওর আকার যেটা রয়েছে না, সেটাই হচ্ছে গডের আকার। গড এমনই একজন এমনই একটি বিষয়, যাকে তুমি চেঞ্জ করতে পারো না, বা পারবেই না। এইটি হলো গড। ঠিক আছে, গড হলো এমনই একটি বিষয়, যাকে তুমি চেঞ্জ করতে পারছো না। মানে তোমার মন হলো, চলো গডের মুখের মধ্যে একটা কিছু আঁকি মুখি কেটে দিই, আর সকলের সামনে এনে বললে এটা হলো গড, এমনটা নয়। যদিও প্রসঙ্গ নয়, তবুও আহ, যারা বাড়িতে লক্ষ্মী পুজো করে আর কি, ঠিক আছে, প্রসঙ্গ নয় কিন্তু আমি তবুও বলছি, যারা বাড়িতে লক্ষ্মী পুজো করে, আহ, কালী পুজোর পরে আমাদের, মানে আমাদের পরিবারে তো একটা লক্ষ্মী পুজো হয়, মানে দুর্গা পুজোর পরেও একটা লক্ষ্মী পুজো, কালী পুজোর পরেও একটা লক্ষ্মী পুজো হয়। তো সেইখানে একটা থাকে যে বাড়ির আহ, আলক্ষ্মী, তাকে বিদায় করতে হবে, মানে এ যাবৎ বাড়িতে সংসারে যে অমঙ্গল গুলো ছিল, তাকে বাড়ি থেকে বিদায় করতে হবে। তো নানান আচার অনুষ্ঠানের দ্বারা তাকে বাড়ি থেকে বিদায় করা হয়, যে যা লক্ষ্মী নয়, অর্থাৎ খারাপ বিষয়, তাকে বাড়ি থেকে বের করতে হবে। তো সেটি কি করে বের করা হবে? ঠিক আছে, সেটি কি করে বের করা হবে, সেই বের করবার ক্ষেত্রে অনেক ধরনের কাজকর্ম করা হয়। একটা ওখানে একটা ছোট স্টোরি আছে এরকমটা, যে একজন রাজা ছিলেন, সেই রাজা আহ লক্ষ্মীর বদলে অলক্ষ্মীকে ঘরে ডেকে এনেছেন, যে 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 কুশ্রী ছিল, খারাপ দেখতে ছিল, তার জন্য তার গৃহ থেকে লক্ষ্মী চলে যায়। এরকম একটা স্টোরি আছে, কখনো পড়ে দেখবে যারা জানো না। তো যাই হোক, তো যিনি গড, তাকে কিন্তু এমনটা নয় যে তুমি তাকে খারাপ কিছু বলে দিলে, ঠিক আছে, এমনটা নয়। তিনি হচ্ছে আনমুভ মুভার, নেসেসারি বিইং, পিওর অ্যাকচুয়ালিটি, ইন্টেলেক্ট বলতে পারো তাকে। ঠিক আছে,
তাহলে ইনি হচ্ছেন যিনি গড। আচ্ছা, ও তাহলে আজকে আমাদের পার্ট এই অবধি ছিল। থ্যাংক ইউ।